হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের ক্লাস 11 এর বেসিক ম্যাথমেটিক্স যে পার্ট হচ্ছিল সেই বেসিক ম্যাথমেটিক্স পার্টের আজকের হচ্ছে 4 নম্বর ক্লাস। আমরা আগের দিন করেছিলাম ত্রিকোণমিতির যে বাকি পার্ট ছিল সেটা করেছি এবং শেষে যেতে যেতে আমরা কিন্তু জিওমেট্রির কিছু পার্ট নিয়েছিলাম, তাই তো। তো সেই জিওমেট্রির পার্টগুলো যেগুলো ছিল এবং তার সঙ্গে কিছু আমি কন্টিনিউ করছি। যেমনটা দেখ, যেমন কিছু কোশ্চেন এরকম চলে আসে, ধরো বলা হলো যে এখানে দুটো বিন্দু আছে, একটা হচ্ছে কত ধরো 2,3, আর একটা বিন্দু ধরো এদিকে কোথাও হচ্ছে -3, -4। ঠিক আছে, -3, -4 এই একটা বিন্দু আর এই একটা বিন্দু। তো যদি এরকম কোশ্চেন এসে যায় যে এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কত হবে, ফর্মুলা জানা আছে। ফর্মুলা একবার বলে দিচ্ছি যে দুটি লিখতে থাকবে, দুটি বিন্দুর মধ্যে দূরত্ব, যদি আমি বিন্দু একটাকে নেই x1 y1 আর একটা বিন্দুকে নেই x2 y2, তাহলে এদের মধ্যে যে দূরত্ব, যেটা d আমি বলে দিচ্ছি ডিস্টেন্স, তো d এর ফর্মুলা হয়ে যাবে কত না √x এর যে স্থানাঙ্ক আছে তাদের ডিফারেন্স, মানে x1 - x2 এর হোল স্কয়ার প্লাস y1 - y2 এর হোল স্কয়ার। এর যে প্রমাণ যখন হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি হবে ক্লাস 11 এর ম্যাথে জেনে যাবি। আর যাদের ম্যাথ নেই তাদের প্রমাণ দেখারও দরকার নেই, যাদের যাদের বায়োলজি আছে, যারা মেডিকেলের দিকে যেতে চায় তাদের এর প্রমাণ বোঝারও দরকার নেই। তবু আমি বলে দিচ্ছি অ্যাকচুয়ালি কি হয়। অ্যাকচুয়ালি হয় যে আমি যদি বলি এটা হচ্ছে কত না, এই বিন্দুটা x1 y1 আর এই বিন্দুটা হচ্ছে ধরো x2 y2। তো এখানে ডিস্টেন্স দেখ, আমি যদি বলি এখান থেকে এই যে এরকম করে যদি একটা সমকোণী ত্রিভুজ দেখি, এই যে যে সমকোণী ত্রিভুজটা আমরা দেখছি, বল এখান থেকে এতটা গিয়েছি মানে x বরাবর কতটা গেছি, x1 - x2, তাই তো। মানে আমি মূল বিন্দু থেকে এদিকে এতটা গেছি মানে কতটা গেছি, x2 গেছি, আর মূল বিন্দু থেকে এতটা গেছি মানে কি x1 গেছি। তাহলে এই পার্টটা কত হচ্ছে, x স্থানাঙ্কের ডিফারেন্স। এটা যদি 2,3 হয় আর এটা যদি হচ্ছে 5,6 হয়, তাহলে x এর স্থানাঙ্কে চলে x এর স্থানাঙ্কের ডিফারেন্স পেয়ে যাব। x এর স্থানাঙ্কের ডিফারেন্স মানে এই সমকোণী ত্রিভুজের আমি ভূমি পেয়ে যাব। আর এদিকটা হচ্ছে কি y এর স্থানাঙ্কের ডিফারেন্স, মানে আমি কি পেয়ে যাব, লম্ব পেয়ে যাব। এটা পেয়ে গেলে আমি অতিভুজ পেতে আমার কোনো সমস্যা নেই। মানে এরকম একটা ত্রিভুজ যার ভূমি হচ্ছে কত না x1 - x2 আর লম্ব হচ্ছে কি না y1 - y2, এই তো। তাহলে অতিভুজ কি হবে, √ লম্বর স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, একই না, এরকম হচ্ছে। তাহলে আমরা বুঝতে পারছি কি যে এখানে x স্থানাঙ্কের ডিফারেন্স তার হোল স্কয়ার প্লাস y স্থানাঙ্কের ডিফারেন্স তার হোল স্কয়ার। এবারে আরেকটা ফর্মুলা আমি লিখে দিই। আমরা সাধারণত যে বিন্দুগুলো দেখি x আর y কোঅর্ডিনেট থাকে, কিন্তু এরপরে আমরা 11-12 পড়ছি না, তো এরপরে আমাদের কিন্তু x y z তিনটে অক্ষ থাকবে। তো সেই তিনটে অক্ষের জন্য সেক্ষেত্রে যদি দুটো বিন্দু হয় তাহলে তাদের মধ্যে দূরত্বের ফর্মুলা সিমিলার হবে। কি রকম, যদি আমি একটা বিন্দুকে নেই x1 y1 z1 আর একটা বিন্দুকে নেই x2 y2 আর z2, তাহলে এখানে ডিস্টেন্সের ফর্মুলা কি হবে না √ যেমনটা এখানে চলছিল x1 - x2 এর হোল স্কয়ার, মানে x স্থানাঙ্কের ডিফারেন্স স্কয়ার y1 - y2 এর স্কয়ার প্লাস এখানে z যেহেতু এক্সট্রা এসছে তাহলে কি হবে z1 - z2 এর হোল স্কয়ার। দুটো ফর্মুলা লেখার পরে এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বার করবি, এটা আমি কোশ্চেন হিসেবে দিলাম। এদের মধ্যে ডিস্টেন্স কত হবে বার করবি। প্রথমে দুটো ফর্মুলা লিখবি, দেন তারপর এটাকে কোশ্চেন হিসেবে লিখে আমাকে অ্যানসারটা বলবি। সময় দিচ্ছি লেখার জন্য, ঠিক আছে।
তো এটার আমি অ্যান্সার দেখছি কি হবে না, রুট ওভার এক্স স্থানাঙ্কের স্কোয়ার, এক্স স্থানাঙ্কের ডিফারেন্সের স্কোয়ার। তো এখানে হচ্ছে ডিস্টেন্স হয়ে যাবে রুট ওভার, দেখ ধীরে সুস্থে লিখবি, ভুলভাল হয় না যেন, এক্স স্থানাঙ্কের ডিফারেন্স তো -3, এটা এক্স স্থানাঙ্ক, -2। আগে পরের কিছু ব্যাপার নেই, আগে পরের কিন্তু কোনো ব্যাপার নেই এখানে, ঠিক আছে। আগে পরে হলে কেন ব্যাপার নেই বলছি, কেন কি রুটের ভেতরে মাইনাস, মানে রুটের ভেতরে বলছি, এর ভেতরে মাইনাস হলে কিন্তু অ্যান্সার স্কোয়ার হলে প্লাসই চলে আসবে, তাই না। দেখ তুই এটা করলে কত হবে, -5 এর স্কোয়ার মানে 25 আসবে। যদি তুই এটা মাইনাস এটা করতে যাক তাও ওটাই আসতো, 2 মাইনাস -3, 2 মাইনাস অফ -3, এর তো এক স্থানাঙ্ক -3 না, তো 2 মাইনাস অফ -3 মানে কি হতো, +3 হয়ে যেত, তার হোল স্কোয়ার করলে কি হতো, 2 + 3 মানে 5 এর স্কোয়ার, সেই 25ই আসতো এই পার্টটা, নাকি না। তো আগে পরের কোনো ব্যাপার নেই এই কারণে, কেন কি প্লাস হোক কি মাইনাস হোক স্কোয়ার হলে প্লাস হয়ে যাবে, এই কারণে কোনো সমস্যা নেই। বেশ, তারপরে এটা হলো এক্স স্থানাঙ্কের ডিফারেন্স স্কোয়ার প্লাস, এরপরে ওয়াই স্থানাঙ্কের ডিফারেন্স স্কোয়ার 3, এটা নিতে পারিস প্রথমে, যেহেতু এটাই নিচ্ছিস কোনো সমস্যা নেই, -4 -3, এর ওয়াই স্থানাঙ্ক কত, -4, এর ওয়াই স্থানাঙ্ক কত 3, তো -4 -3 এর স্কোয়ার, তাহলে কত হবে না, রুট ওভার কত হবে, 5 এর স্কোয়ার, দেখ -3 আমি আরেকবার লিখছি না হলে, -5 এর স্কোয়ার প্লাস -7 এর স্কোয়ার, তো হয়ে যাবে কত না, রুট ওভার 25 প্লাস 49, তাহলে কত হয়ে যাবে, রুট ওভার 9 5 14, এক থাকছে 4 2 6 7, রুট ওভার 74 হচ্ছে অ্যান্সার, ঠিকই আছে, যার যা রুট ওভার 74 এসছে ঠিকঠাকই আছে, ক্লিয়ার। এটা হলো, এবারে আমি একটা কোশ্চেন দিচ্ছি যে এখানে একটা ত্রিভুজ আছে এরকম করে, যে ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো হচ্ছে 3,4 1,2 আর হচ্ছে -3, এরকম এখানে দিই 1,2 লিখে নিয়েছিস 1, আচ্ছা ঠিক আছে, যে লিখেছিস কাটতে হবে না, আমি ওটাই করে দিচ্ছি, না হলে ছাড়ো, কাটতে হবে না, যা লেখা আছে কাটতে হবে না। 3,4 দিয়েছি তো এখানে, না এখানে 1,2 দিয়েছি, 1,2 1,2 3,4, আর এটা হচ্ছে কত না 2,3 দিয়ে দিচ্ছি, চলো 2,3। এখন আমার প্রশ্ন হলো যে এখানে আমি দিলাম এ বি সি, আমার প্রশ্ন হচ্ছে এ বি বাহুর দৈর্ঘ্য, বিসি বাহুর দৈর্ঘ্য আর সি এ বাহুর দৈর্ঘ্য, একটা বাহুর দৈর্ঘ্য বার করতে হবে, বাকি বাড়িতে করবি। এ বি বাহুর দৈর্ঘ্যটা শুধু এখন বার করে দে, এ বি বাহুর দৈর্ঘ্য, এ বি বাহুর দৈর্ঘ্য বার করতে হবে। এখানে এ বি বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে কত না, রুট ওভার এ বি, তো এ বি, চলো 3 - 1 এর স্কোয়ার, 3 - 1 এর স্কোয়ার প্লাস 4 - 2 এর স্কোয়ার, তো এটা হয়ে যাবে কত না, রুট ওভার 3 - 1 এর স্কোয়ার মানে 2 এর স্কোয়ার মানে 4 প্লাস এটাও 2 এর স্কোয়ার 4, চলো 8, রুট ওভার 8 মানে হচ্ছে কত না, রুট ওভার 4 × 2, তো 4 বেরিয়ে আসবে 2√2, 4 বেরিয়ে আসবে কি হবে না, 2√2 হবে অ্যান্সার এখানে, ক্লিয়ার, 2√2 হচ্ছে। বেশ, এটা গেল হচ্ছে কিনা একটা ত্রিভুজের, দেখ এই যে ত্রিভুজ আমি করেছি এখানে, এই যে ত্রিভুজ আমি করেছি, এই ত্রিভুজটা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এরকম করে বার করা যাবে, যদি প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান চলে আসে তাহলে সেটাকে আমরা কি বলবো, সমবাহু ত্রিভুজ। যদি এরকম হয়ে যায় দুটো বাহুর স্কোয়ারের যোগফল সমান তৃতীয় বাহুর স্কোয়ার, তার মানে ওটাকে সমকোণী ত্রিভুজ বলবো, না বোঝা গেল না। যদি বাই চান্স কোনো একটা ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য চলে আসে 6 8 10, তাহলে আমি কি বলবো, এটা একটা সমকোণী ত্রিভুজ। কেন না, 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার করলে কি হবে,
ছয় 36, 28 64 স্কোয়ার করলে কি হবে 100 আসবে। 100 মানে 10 স্কোয়ার। না বোঝা গেল না? তার মানে আমরা কিন্তু বলতে পারবো যে এটা একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে না সমবাহু ত্রিভুজ হচ্ছে, এরকম করে কিন্তু আমরা বাহুর দৈর্ঘ্য বার করে চেক করে বলতে পারি। এবার আসছে যে একটা ঘনক যদি আমি আঁকি, তাহলে সেক্ষেত্রে আমি ওর প্রত্যেকটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমি কি করে লিখতে পারি। একটা ঘনক আমি আঁকছি এখানে, যার প্রতিটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ। এখানে আমি দিলাম এটা হচ্ছে কি এরকম করে, এটাকে দিলাম এক্স ওয়াই জেড। তো এখানে আমি চাইবো যে এর যে প্রত্যেকটা শীর্ষবিন্দু আছে, প্রতিটা শীর্ষবিন্দু স্থানাঙ্ক, এই একটা ঘনক আছে এরকম করে আছে। এখানে আমি লিখে দিচ্ছি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান এ। ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কি দিয়েছে এ। এবার আমি এখানে বিন্দুগুলো দিয়ে দিচ্ছি ও, এ, ক্যাপিটাল বি, সি, ডি, ই, এফ, জি। আমি এখানে চাইছি যে তোরা প্রতিটা বিন্দুর স্থানাঙ্ক লেখ। প্রতিটা বিন্দুর স্থানাঙ্ক, যেমন ও তো মূল বিন্দু না, ও মূল বিন্দু বলে এর স্থানাঙ্ক কি হবে 0,0,0। ও মূল বিন্দু মানে কি, এটা হচ্ছে কি স্থানাঙ্ক কি হবে 0,0,0। আচ্ছা, এটার স্থানাঙ্ক কি হবে, এ বিন্দুর স্থানাঙ্ক হবে, দেখ কি করে লিখছি শোন। ও থেকে এ তে যেতে আমি প্রথমে স্থানাঙ্ক লেখার সময় এরকম করে কমা কমা দিয়ে দিলাম, মানে কি এক্স স্থানাঙ্ক, ওয়াই স্থানাঙ্ক, জেড স্থানাঙ্ক আমি বসাবো। ও থেকে এ গেছি মানে আমি এক্স বরাবর বাহুর দৈর্ঘ্য গেছি, মানে স্মল এ গেছি এক্স বরাবর, আর আমাকে কোথাও যেতে হচ্ছে না। তাহলে ওয়াই বরাবর আমি কিছু যাইনি, আর জেড বরাবরও কিছু যাইনি, হয়ে গেল এর স্থানাঙ্ক। দেন বি এর স্থানাঙ্ক কি হবে না, ও থেকে এক্স বরাবর এ গেলাম, প্রথমে এরকম কমা দিয়ে দিই দুটো মাঝে, ও থেকে এ গেলাম, দেন এ থেকে বি গেলাম। ও থেকে এ গেলাম মানে কি, এক মিনিট, ও থেকে এ গেলাম মানে এক্স বরাবর বাহুর দৈর্ঘ্য গেলাম, এ থেকে বি গেলাম মানে ওয়াই বরাবর বাহুর দৈর্ঘ্য গেলাম। দেন জেড বরাবর আমি উপরের দিকে উঠিয়ে নি, তাহলে জেড বরাবর কি হলো 0। ঠিক আছে, বি এর স্থানাঙ্ক কি করব, ও থেকে এ গেছি মানে এক্স বরাবর আমি বাহুর দৈর্ঘ্য গেছি, দেন এ থেকে বি গেছি মানে কি ওয়াই বরাবর বাহুর দৈর্ঘ্য গেছি। তাহলে এক্স বরাবর গেছি আর ওয়াই বরাবর গেছি, জেড বরাবর যাইনি, হয়ে গেল। সিমিলারলি সি পয়েন্ট আর ডি পয়েন্ট কি হবে বল, সি ডি, প্রত্যেকটা সি ডি ই, বাকি থাকলো এফ আর হচ্ছে জি, সবগুলো বিন্দুর স্থানাঙ্ক আমাকে বের করে বল, বাকি আমি বলছি প্রত্যেকটা কি কি হবে। আমি সময় দিচ্ছি, প্রথম এই দুটো তোলার পরে বাকি বিন্দুগুলোর স্থানাঙ্ক বলতে হবে। দেখ কি বলছি শোন, আমি যে এইখানে প্রত্যেকটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক লিখতে বলেছি, এইগুলো করার কারণ হলো যে প্রত্যেক, আমি তো শিখে গেছি কেন প্রত্যেকটা লিখবো। যত পেন চলবে না, তত কিন্তু আস্তে আস্তে জিনিসগুলো ইজি হবে। প্রত্যেকটা বিন্দু স্থানাঙ্ক লিখছি, এরপর আমি বলবো যে একটা তল, ঘনকের একটা তলের কর্ণ, অথবা শুধু ঘনকের কর্ণ। তো এগুলো আমরা কিরকম করব, প্রথমে আমরা বিন্দুগুলো যদি ঠিকঠাক জেনে নিই, তাহলে বাকি কিছু ইজি হয়ে যাবে। সি, সি তে তাড়াতাড়ি যাব কোথা থেকে, ও থেকে সি, সি তে যাব ও থেকে সি। তো ও থেকে সি মানে ওয়াই বরাবর গেছি এ, ওয়াই কোথায় থাকে মাঝে, ও থেকে সি মানে আমি ওয়াই বরাবর গেছি এ, বাকি এক্স বরাবর কিছু যায়নি আর জেড বরাবর কিছুই যায়নি, হয়ে গেল। মেলাবি সবাই। দেন হচ্ছে কি ডি, ডি বলেছে, ডি আমি অনেক ভাবে যেতে পারি। ডি কে আমি ও থেকে সি হয়ে ডি যেতে পারি, অথবা ও থেকে এফ হয়েও ডি যেতে পারি, হ্যাঁ কি না, যেতে পারি। তো দেখ, ও থেকে আমি সি গেলাম, ও থেকে সি গেলাম মানে আমি ওয়াই বরাবর এ গেলাম, দেন সি থেকে আমি ডি গেলাম মানে জেড বরাবর এ গেলাম।
তাহলে এক্স বরাবর কি কিছু গিয়েছি? যাইনি। তাহলে এক্স বরাবর যাইনি মানে 0, এক্স হয়ে গেল 0। দেন ই এর স্থানাঙ্ক কি হবে? ই যেতে গেলে আমাকে কি করতে হবে? ও থেকে এ গেলাম, এ থেকে বি গেলাম, বি থেকে ই। কেউ বলবে যে না আমি এরকম আসতে চাই, ও থেকে এ, এ থেকে জি, জি থেকে ই, সবই চলবে, যেভাবেই যেতে পারিস। চলো ও থেকে আমি এ গেলাম, মানে এক্স অক্ষ বরাবর এ গেলাম, এ থেকে বি গেলাম মানে ওয়াই বরাবর এ গেলাম, বি থেকে ই গেলাম মানে জেড বরাবরও এ গেলাম, তাই তো? ঠিক আছে। দেন এফ, এফ মানে কি হচ্ছে? ও থেকে এফ ডাইরেক্ট, ও থেকে এফ ডাইরেক্ট মানে জেড বরাবর এ গেছি, এক্স বরাবরও কিছু যায়নি আর ওয়াই বরাবরও কিছু যায়নি। ঠিকঠাক আছে। দেন জি, জি তে কি হবে? জি কোথায়? এই যে জি, ও থেকে এ যেতে পারি, এ থেকে জি, ও থেকে এ যাওয়া মানে এক্স বরাবর আমি গেছি এ, এ থেকে জি মানে আমি জেড বরাবর গেছি এ, তাহলে ওয়াই বরাবর কিছুই যায়নি। ক্লিয়ার? ওয়াই বরাবর কিছু যায়নি। এবারে আমরা যতটুকু এখানে বুঝতে পারছি যে ঘনকের প্রত্যেকটা বাহু হচ্ছে কি বর্গক্ষেত্র, নাকি না? বর্গক্ষেত্রে একটা কর্ণ হয়। তো দেখ প্রত্যেকটা বাহু যদি বর্গক্ষেত্র হয় আর বাহুর দৈর্ঘ্য তো এ, তাহলে বর্গক্ষেত্রের কর্ণ কি হবে? বর্গ, যদি একটা বর্গক্ষেত্র হয়, যদি একটা বর্গক্ষেত্র হয়, যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এ হয়, তাহলে তার কর্ণ কি হবে? রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, নাকি না? রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আমি এখানে দেখিয়ে দিচ্ছি, ঘনকের প্রত্যেকটা তল হচ্ছে কিনা বর্গক্ষেত্র। তো এখানে এই বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য এ, তাহলে এর যে কর্ণ হবে রুট ওভার অফ, এটা একটা সমকোণী ত্রিভুজ, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে কত হবে? রুট ওভার 2a স্কোয়ার, মানে এ রুট 2। আমি কালকেও আগের দিন দেখিয়েছিলাম এ রুট 2। বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে কত? এ রুট 2। তুই যদি চাস যে কোনো একটা তলের কথা ভাব, ধরো ও এ বি সি তল, এই তলের কর্ণ কি হবে? ও থেকে বি হতে পারে অথবা এ থেকে সি হতে পারে। মজার জিনিস হচ্ছে যে বিন্দুগুলো পেয়েছিস না, ও আর বি, এদের মধ্যে যদি দূরত্বের ফর্মুলা ইউজ করিস দেখবি এ রুট 2 অ্যান্সার আসবে, আসতে বাধ্য। করে দেখিস, এ থেকে বি করলে তাতেও কিন্তু এ রুট 2 উত্তর আসবে। তো বর্গক্ষেত্রের কোন একটা তলের কর্ণর দৈর্ঘ্য কত হবে? না এ রুট 2। তাহলে আমরা এখানে কি লিখে দেবো? যে ঘনকের, ঘনকের যে কোনো তলের, যে কোনো তলের কর্ণের দৈর্ঘ্য সমান কত আসবে? না এ রুট 2। ঘনকের আমি যে কোনো একটা তল নিচ্ছি, প্রত্যেকটা তলই তো বর্গাকার, তো ঘনকের প্রত্যেকটা তলের কর্ণের দৈর্ঘ্য কত আসবে? না এ রুট 2। ঠিক আছে। কিন্তু ঘনকের কর্ণ মানে কি বোঝায়? ঘনকের কর্ণ মানে একটা বক্স, তো একটা বক্স, সেই বক্সের নিচের তলের যে বিন্দু নিয়েছি ওপরের তলের ঠিক উল্টো বিন্দু। মানে মানে আমি যদি এ বিন্দুটাকে এখানে ধরি, তাহলে কর্ণ কি হবে? ওপরের তলের উল্টো দিকের বিন্দু মানে ডি হবে। এ যদি আমি নিই একটা বিন্দু, তাহলে ডি পর্যন্ত যে লেন্থ, অথবা দেখ আমি যদি এই বিন্দুটাকে নিই, তাহলে ওপরের তলের উল্টো বিন্দু মানে ই বিন্দু হবে। ঠিক আছে। সব থেকে ভালো যদি একটা বক্স ধরে নিস, তাহলে সুবিধা হবে। যে কোনো একটা বর্গাকার বক্স, সরি ঘনকাকার বক্স ধরে নিলে নিচের তলের যে বিন্দুটা ধরবো ওপরের তলের ঠিক তার উল্টো দিকের বিন্দু। ঠিক আছে। এখানে আমি কিন্তু ও ই এর মধ্যে বলতে পারি ডিস্টেন্স। ঠিক আছে। বর্গক্ষেত্রের সরি ঘনকের কর্ণ, ঘনকের কর্ণ সমান আমি কি কি বলতে পারি? দেখ, ও থেকে ই ডিস্টেন্স বলতে পারি, নাকি না? নিচের তলের ও বিন্দু, উপরের তলের উল্টো দিকের বিন্দু মানে ই বিন্দু। ঠিক আছে। ও ই হচ্ছে। আচ্ছা যদি আমি সি ধরি এখানে, সি, তাহলে এখানে হবে কত? জি। সি জি কে আমি কিন্তু বলতে পারি কি? এই ঘনকের কর্ণ। আচ্ছা বি যদি ধরি তাহলে কি হবে? এফ হবে। তাহলে এফ বি লিখলাম, এফ বি হতে পারে। হয়েছে। দেন আমি কি বলতে পারি? এ যদি ধরি তাহলে কি লিখবো? এ ডি লিখতে পারি।
প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কিন্তু আসবে কত কত আসবে ঘনকের কর্ণের দৈর্ঘ্য ক্লাস 10 এ পড়েছিস ঘনকের কর্ণের দৈর্ঘ্য a√3 একটা করে দিচ্ছি সবথেকে ইজি ওইটা করে দিচ্ছে রুট ওভার ই এর স্থানাঙ্ক আমি যতটুকু মনে করতে পারছি a, a, তাহলে কি হবে আর মূল বিন্দুর স্থানাঙ্ক কত 0,0,0 তাহলে a - 0 এর হোল স্কয়ার প্লাস a - 0 এর হোল স্কয়ার প্লাস a - 0 এর হোল স্কয়ার করলে কি হবে রুট ওভার a স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস a স্কয়ার মানে 3a স্কয়ার এখান থেকে a বাইরে চলে যাবে উত্তর হবে কত a√3 তাহলে ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য কত হবে a√2 আর ঘনকের পুরো ঘনকের কর্ণ কত হবে টোটাল যে ঘনকটা আছে তার কর্ণ কত হবে না a√3 ঠিক আছে এই জিনিসগুলো কেন করছি দেখ একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন কিরকম হয়ে যাবে আমরা যখন ওই সরণ বেগ যেটা আমরা একমাত্রিক গতি পড়ছি বা হচ্ছে বেগ সরণ যেগুলো কাইনেমেটিক্স পড়ছি ওখানে কিরকম কোশ্চেন দিয়ে দেবে জানিস একটা পিঁপড়ে এখান থেকে শুরু করে এ হয়ে বি হয়ে ই গেল তাহলে তার অতিক্রান্ত দূরত্ব কত সরণ কত যদি সময় 5 সেকেন্ড নেয় তাহলে বেগ কত আর হচ্ছে কত না দ্রুতি কত এখন আমরা যতটুকু মনে করতে পারছি যে ক্লাস 9 এ আমরা কিন্তু সরণ মানে কি বুঝি যে কোনো বিন্দু থেকে মানে প্রাথমিক বিন্দু থেকে অন্তিম বিন্দু পর্যন্ত সোজা যে দূরত্ব আর দূরত্ব হচ্ছে কি না যে পথে গেছে সেই পথের পুরো যে পথের দৈর্ঘ্য তো যদি ও থেকে এ হয়ে বি দিয়ে সি যায় সরি ই যায় তাহলে দূরত্ব কত হবে ও থেকে এ গেছে মানে এ প্লাস এ প্লাস এ মানে 3a দূরত্ব হয়ে যাবে কত 3a আচ্ছা এখানে সরণ কত হবে না ও থেকে ই পর্যন্ত ডাইরেক্ট যেটা ও থেকে ই পর্যন্ত ডাইরেক্ট আমি এখান থেকে করে দিতে পারবো এই যে যেটা a√3 যদি বাই চান্স বলতো ও থেকে ডি গেছে মানে ও থেকে এ হয়ে বি হয়ে ই হয়ে ডি গেছে পিঁপড়েটা তাহলে কি হবে না এক্ষেত্রে দূরত্ব কত হবে a প্লাস এ প্লাস এ প্লাস এ 4a আচ্ছা সরণ কত হবে না ও থেকে ডি পর্যন্ত ডাইরেক্ট যে ডিসটেন্স এখন ও থেকে ডি পর্যন্ত ডাইরেক্ট ডিসটেন্স তুই তো ক্লাস 10 এ বড়জোর এই ফর্মুলা পড়ে এসেছিস যে ঘনকের একটা বাহুর কর্ণ a√2 আর ঘনকের পুরো কর্ণ a√3 তো ও থেকে ই পর্যন্ত হবে a√3 কিন্তু ও থেকে ডি পর্যন্ত কি হবে তুই কি করে জানবি যদি দুটো বিন্দুর মধ্যে দূরত্বের ফর্মুলা না জানিস ও থেকে ডি টা এমন একটা ডিসটেন্স যেটা ঘনকের একটা বাহুরও কর্ণ নয় আবার ঘনকের টোটাল কর্ণও নয় ঠিক কিনা বল ও থেকে ডি কিন্তু আলাদা অন্যরকম একটা ডিসটেন্স বুঝা গেল তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এই ফর্মুলাতে যেতে হবে যে বাহুর দৈর্ঘ্য কি করে ঠিক আছে ক্লিয়ার করে নে পুরোটা এটা নেক্সট আমরা শুরু করব এবার সরল রেখা হেডিং লিখবি সরল রেখা আচ্ছা প্রথমে এক কাজ করি সরল রেখা প্রথমে এরকম লেখ সঞ্চার পথের সমীকরণ বলে প্রথমে সঞ্চার পথের সমীকরণ আসছে সঞ্চার পথের সমীকরণ ঠিক আছে সঞ্চার পথের সমীকরণ ইকুয়েশন অফ লোকাসও বলে ঠিক আছে সঞ্চার পথের সমীকরণ বলতে এই যে আমি বলছি যে কোনো একটা বিন্দুর আমরা অবস্থান কি করে বোঝাই আমরা যে কোঅর্ডিনেট সিস্টেম শিখেছি সেটা হচ্ছে এক্স স্থানাঙ্ক ওয়াই স্থানাঙ্ক জেড স্থানাঙ্ক মানে এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ পরস্পর কিভাবে থাকবে লম্ব ভাবে থাকবে এটাকে বলে কার্টেজিয়ান কোঅর্ডিনেট সিস্টেম আপাতত আমরা এটুকু জানি পরবর্তীকালে পোলার কোঅর্ডিনেট সিস্টেম আছে স্ফেরিক্যাল যারা ফিজিক্স নিয়ে যদি পরবর্তীকালে পড়ে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম আছে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম আছে তো ও তো অনেক হাই লেভেলের জিনিস গ্রাজুয়েশনে গেলে লাগবে আপাতত ম্যাথে তোরা পোলার কোঅর্ডিনেট সিস্টেমও শিখবি আমরা এখানে পোলার কোঅর্ডিনেট সিস্টেম আলোচনা করব যখন বৃত্তীয় গতি করব হালকা ওখানে তো প্রথমে আমরা এখানে দেখছি কি এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ ভালো করে লক্ষ্য করবি এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ কিন্তু পরস্পর লম্ব ভাবেই আছে এবারে আমরা কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক কি করে বোঝাই
এক্স স্থানাঙ্ক, ওয়াই স্থানাঙ্ক, জেড স্থানাঙ্ক লিখে, ঠিক না? এখন কোন একটা বিন্দু যদি গতিশীল হয়, সে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাবে, মানে সময়ের সাথে সাথে তার অবস্থানের পরিবর্তন হবে। এখন এই সময়ের সাথে সাথে অবস্থানের যে পরিবর্তন হচ্ছে, একই রকম বলছে যে এক্স এক্স যে স্থানাঙ্কটা, সেটা দেখা গেল সময়ের সাথে কোনোভাবে সম্পর্কিত আছে, মানে সময়ের একটা ইকুয়েশনের সাথে এক্স আছে। ওয়াইও একই রকম ভাবে আছে। আমি প্রথমে এক্স আর ওয়াই দেবো, জেড তিনটে নিলে অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে, এক্স আর ওয়াই দিচ্ছি। মানে ধরো বললো আমি কোশ্চেন নিচ্ছি, কোশ্চেন করলেই হয়ে যাবে। প্রথমে লিখছি যে একটি বস্তু কণার এক্স এবং ওয়াই স্থানাঙ্ক সময়ের সহিত যেভাবে নির্ভরশীল, ভালো করে শুনবি, একটি বস্তু কণার এক্স এবং ওয়াই স্থানাঙ্ক সময়ের সহিত যেভাবে নির্ভরশীল, তা হলো দিয়েছে কিনা এক্স সমান 2t + 3 আর ওয়াই সমান 4t, ব্যাস দুটোই দিয়েছে। মানে এখানে টি হচ্ছে কি সময়, মানে এক্স সময়ের সাথে এইভাবে নির্ভর। তুই নিজে ভাব, যদি সময় মানে যখন শুরু হয়েছে মানে টি সমান 0, তখন এক্স এর মান কত? 2 × 0 + 3 মানে 3, আর ওয়াই স্থানাঙ্ক কত? 0। মানে যখন সময় শুরু হয়েছে, মানে আমি যা শুরু করেছি, তখন বিন্দুটা কোথায় ছিল? 3,0 বিন্দুতে ছিল। যদি বলি 1 সেকেন্ড সময় যখন হলো, তখন কণাটা কোথায় আছে? 2 × 1 + 3 মানে 5, আর এটা কত হবে? 4 × 1 মানে 4, মানে 5,4 বিন্দুতে। মানে এইভাবে কণাটার কিন্তু অবস্থান চেঞ্জ হচ্ছে, মানে ওর একটা কিন্তু পথ হবে, তাই না? প্রথমে ছিল কোথায়? না 3,0 তে, মানে এইখানে ধরো ছিল 3,0 তে, পরে 1 সেকেন্ড পরে কোথায় হলো? 5,4 এ, মানে 5,4 এইখানে ধরো 5,4 এইখানে 5,4, তারপরে 2 সেকেন্ডে এখানে কোথাও ধরো বিন্দু একটা হবে। তো আমি কি করব? এই বিন্দুগুলোকে জুড়ে দিলে এর একটা রাস্তা পেয়ে যাব কিনা, এর একটা রাস্তা পেয়ে যাব। তো এখানে এই যে আমি রাস্তাটা পাচ্ছি, এই রাস্তাটা কিন্তু অ্যাকচুয়ালি আমি যে লেখচিত্র অঙ্কন করছি, এটা কিসের? এক্স আর ওয়াই এর মধ্যে লেখচিত্র অঙ্কন করছি। এখানে টাইম কোথায়? এই লেখচিত্রতে সময় থাকবে না। আমাদের তাহলে সঞ্চার পথের সমীকরণ বার করার একটাই মেন লক্ষ্য হচ্ছে কি, আমাকে যে কোনো ভাবে এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক আনতে হবে, টিটাকে সরিয়ে দিতে হবে। এখন দুটো ইকুয়েশন থেকে কোনো একটাকে সরিয়ে দেওয়ার মানে কি? প্রতিস্থাপন পদ্ধতি, হ্যাঁ কি না? জিনিসের আগে প্রত্যেকটা জিনিসের কনসেপ্ট ঠিক করে বুঝতে হবে যে আমি কি করতে চাইছি। অ্যাকচুয়ালি আমি বললাম যে সঞ্চার পথের সমীকরণ মানে কোনো কণা যে পথে চলছে তার সমীকরণ। আমি লেখচিত্র আঁকি কিভাবে? এক্স আর ওয়াই এর লেখচিত্র আঁকছি, মানে কি ওই সমীকরণে এক্স আর ওয়াই থাকবে, টি তো থাকবে না। তো টিটাকে আমাকে ওড়াতে হবে এখান থেকে। তো আমি কি করব? তাহলে কি করব? এখান থেকে দেখ এক কাজ করতে পারি, টি সমান y/4 লিখলাম, দেন এক্স সমান আমি লিখে দিলাম কত? 2 × টি এর জায়গায় লিখলাম y/4 + 3। তাহলে হয়ে যাবে কত? এক্স সমান কাটাকুটি করলে এখান থেকে y/2 + 3, একটু সিম্পলিফাই তুই করতে পারিস। এক্স সমান এটা হচ্ছে 2 এলসিএম y + 6, দেন হবে কত? 2x সমান y + 6। এটাই হলো সঞ্চার পথের সমীকরণ। এবারে এই যে সমীকরণটা আসছে, এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স এর একঘাত, ওয়াই এরও একঘাত। পরবর্তীকালে কোন সমীকরণ আসতে পারে, এক্স এর একঘাত আছে তো ওয়াই এর দ্বিঘাত আছে, বা ওয়াই এর একঘাত আছে তো এক্স এর দ্বিঘাত আছে, অথবা কোন সমীকরণে আমরা দেখব কি দুজনেরই দ্বিঘাত আছে। তো সেক্ষেত্রে আমরা দেখব যে কোনটা সরল রেখা হবে, কোনটা অধিবৃত্ত হবে, কোনটা বৃত্ত হবে, কোনটা উপবৃত্ত হবে। তো প্রথমে আমরা সঞ্চার পথের সমীকরণ বার করা শিখবো, দেন আমরা পড়বো যে কোনটা সরল রেখা, কোনটা বৃত্ত, কোনটা অধিবৃত্ত। কেন কি আমাদের একমাত্রিক গতি চ্যাপ্টার শুরু হওয়া মানেই মানে ভুরি ভুরি গ্রাফ আসবে ওখানে। গ্রাফ যদি আমি না বুঝি, ইকুয়েশন যদি না বুঝি, আমি গ্রাফ টানবো কি করে? তো তখন মনে হবে কি এই গ্রাফটা এরকমই হয়, মনে রেখে দিই, এটা এরকম ভাবে বাঁকছে, মনে রেখে দিই। কিন্তু ওটা তো প্রসেস নয়। অনেকে করে, দেখবি ফিজিক্স আছে তো, কেন কি তোদের বইতে দেখবি একমাত্রিক গতি চ্যাপ্টারে এমসিকিউ খুবই প্রচুর গ্রাফ আছে। তো সেই গ্রাফ বোঝার, গ্রাফ অ্যানালিসিস করতে গেলে আমাদেরকে আগে ইকুয়েশন সম্বন্ধে ক্লিয়ার আইডিয়া হতে হবে। তাহলে আমি এটা একটা দিলাম, এর সঙ্গে আমি একটা কোশ্চেন দিয়ে দিচ্ছি।
ওই একই ল্যাঙ্গুয়েজ থাকবে, x সমান 3t² মাইনাস 4t আর y সমান 2t, এদের সঞ্চারপথের সমীকরণ। আগে ওটা লিখবি, দেন এই কোশ্চেনের অ্যান্সার করবি। সময় দিচ্ছি, প্রথম ওটা তুলবে, তোলার পরে যে কোশ্চেনটা দিয়েছি তার সঞ্চারপথের সমীকরণ, এটাই সঞ্চারপথের সমীকরণ করতে হবে। সঞ্চারপথের সমীকরণ, সঞ্চারপথের সমীকরণ। চলো এবারে এটার সলিউশন করছি, ঠিক আছে। এখানে যদি তুই দেখিস যে একটা ইকুয়েশনে টি এর স্কয়ার দেওয়া আছে, আর একটা ইকুয়েশনে কিন্তু টি এর একঘাত দেওয়া আছে, তাই না? আমাকে বল কোনটার থেকে টি বার করে অন্যটাতে বসালে ইজি হবে? ওয়াই থেকে। কেন? দেখ, তুই এখান থেকে টি কে আলাদা করতে পারবি না, এখান থেকে টি কে আলাদা করতে পারবি না, কি করতে হবে? এখান থেকে টি কে বার করে প্রথমটাতে বসিয়ে দিলে ইজি হবে। তো টি চলে আসছে কত না y/2, তাহলে x সমান কত হবে না 3t স্কয়ার মানে y/2 এর স্কয়ার মাইনাস 4t মানে কত না y/2, এটা হয়ে যাবে কত না x সমান 3y²/4 মাইনাস, এটা 2 2 কেটে গেলে 2y হবে। দেন এখান থেকে আমরা করতে পারি কত না x সমান 4 হলো এলসিএম 3y² মাইনাস 8y, দেন কত হবে 4x সমান 3y² মাইনাস 8y। এটা হচ্ছে কি না সলিউশন হচ্ছে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যে একটা এই সমীকরণে x এর একঘাত আর y এর দ্বিঘাত। আগের সমীকরণে কি দেখেছিলাম? x আর y দুজনেরই একঘাত, ঠিক আছে। নেক্সট লাস্ট কোশ্চেন নেব এখান থেকে। লাস্ট কোশ্চেন হচ্ছে x সমান 3 sin t আর y সমান 4 cos t। x সমান 3 sin t আর y সমান 4 cos t, এখান থেকে t এলিমিনেট করতে হবে। একবার ভেবে দেখ, আমি সময়ও দিচ্ছি। হ্যাঁ, কাটলে t কাটবে না তো, কি করে কাটবে? x/y করলে 3/4 হবে, sin t/cos t আসবে, tan t হয়ে যাবে। ওরকম করলে কি আর t কেটে যাবে? আরো ভাব কি করে করতে হবে, আরো ভেবে দেখ কি করে করলে হবে। বাই করলে টি কাটবে না, tan t হয়ে যাবে বড় জোর। যেটা বলছিস ওরকমই, যেটা যে sin স্কয়ার t প্লাস cos স্কয়ার t সমান 1, ওটা দিয়েই যাবে। দেখ, যখন sin t cos t আছে, এখান থেকে আমাদের t এলিমিনেট করার কিন্তু অতটা সহজ পদ্ধতি নয় যে sin এর থেকে আমি t বার করে দেবো। এখান থেকে একটা কায়দা কি করা যেতে পারে, আমি লিখতে পারি x/3 সমান sin t আর y/4 সমান cos t। এখানে আমরা পেয়ে গেছি sin t আর cos t। আমি যদি লিখি sin স্কয়ার, দেখ t মানে কিন্তু এখানে থিটার মতো, তো sin স্কয়ার t প্লাস cos স্কয়ার t মানে 1, এটা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটারই মতো। তাহলে এবারে কি হবে, sin স্কয়ার t মানে কত x/3 এর হোল স্কয়ার প্লাস cos স্কয়ার t মানে কত y/4 এর হোল স্কয়ার সমান 1। ক্লিয়ার? এখান থেকে তুই লিখতে পারিস বড় জোর x²/3 স্কয়ার প্লাস y²/4 স্কয়ার সমান 1। বলবি এখানে x² হচ্ছে 3 স্কয়ারকে 9 আর y²/4 স্কয়ারকে 16 লিখে দাও। আমি এরকম লিখেছি কারণ কি একটা ফরম্যাট আসবে যাকে আমরা উপবৃত্ত বলবো। উপবৃত্তের বেলা কিরকম লেখা হয়, x²/a² প্লাস y²/b² সমান 1। তবে এই জন্য এরকম ফরম্যাটেই রাখলাম, কেন কি আমার লক্ষ্য হচ্ছে, আমি যদি দেখিস তোরা যে আমি প্রথম ইকুয়েশনটাকে এমন করে দিয়েছিলাম যে দুজনের একঘাত হয়েছিল, পরের ইকুয়েশন এমন করে দিয়েছি একজনের একঘাত একজনের দ্বিঘাত, তারপরে ইকুয়েশন একজন এমন ভাবে দিয়েছি দুজনেরই দ্বিঘাত। এবার দুজনের দ্বিঘাত হলে অনেক পসিবিলিটি হতে পারে, বৃত্ত, উপবৃত্ত,
পরাবৃত্ত হতে পারে, একজনের একঘাত একজনের দ্বিঘাত হলে অধিবৃত্ত হতে পারে, দুজনের একঘাত হলে সরলরেখা হতে পারে। এগুলো আমি মুখে বলছি, তবে ডিটেলসে কিন্তু আমি একটা একটা করে ধরে বলবো। ইকুয়েশন আমি তিনটে টাইপের দেখিয়েছি। প্রথমবারে দুজনেরই একঘাত, দ্বিতীয়বারে একজনের একঘাত একজনের দ্বিঘাত, তৃতীয়বারে কিন্তু দুজনেরই দ্বিঘাত। আপাতত আমরা সঞ্চার পথের সমীকরণ বার করা বুঝতে পারছি। তো যদি কোনো সঞ্চার পথের সমীকরণ বলে, তাহলে আমাদের লক্ষ্য হবে কি ওখান থেকে সময়কে এলিমিনেট করে এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক নিয়ে আসা। যদি এই কোশ্চেনে বলে দিত, এটাই দিল, দিয়ে বললো যে এরকম প্রদত্ত দেওয়া আছে, বলে এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো, সেম সেম অঙ্ক, এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্কটাই হয়েছে। যদি বলে যে টি সময়কে অপসারণ করো, তাহলে একই উত্তর। যদি বলে সঞ্চার পথের সমীকরণ বার করো, তাহলেও একই উত্তর, একই কোশ্চেন। ক্লিয়ার? ম্যাথের ক্ষেত্রে তোকে বলবে কি যে এদের মধ্যে এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। চলো এইবারে শুরু করব সরল রেখা। সরল রেখা লিখেছিস? হ্যাঁ, এটা এটা লেখা হয়ে গেছে সবার? ঠিক আছে, এবার হেডিং লিখবো আমরা সরল রেখা বলে। সরল রেখা, দেখ আমাদের ফিজিক্সের ক্ষেত্রে সরল রেখার সমীকরণ মানে সরল রেখার সংজ্ঞা আমাদের এখানে লাগছে না, তবুও যদি বলি সরল রেখার সংজ্ঞা বলতে কি বলবি, সিম্পলি সরল রেখার সংজ্ঞা কি হবে, কোন বিন্দু যদি একই অভিমুখে সবসময় গতিশীল হয়, তাহলে তার সঞ্চার পথকে কি বলবো, সরল রেখা। ঠিক আছে, তবে সরল রেখার ক্ষেত্রে আমরা দেখব যে সরল রেখার সমীকরণ কি রকম হয়। আমি সরল রেখার সমীকরণ হচ্ছে কিনা ax প্লাস by প্লাস cz সমান d। আমি কেন এক্স ওয়াই জেড নিয়েছি, কেন কি আমাদের টোটাল পুরো যা হয় তাই লেখা উচিত। একটা সরল রেখা এক্স অক্ষ ওয়াই অক্ষ মানে দ্বিমাত্রিক দেশে, মানে একটা সমতলে হতে পারে, আবার ফাঁকা জায়গায়ও তো সরল রেখা হতে পারে, এক্স ওয়াই জেড তিনটেই পরিবর্তন হচ্ছে। তো এই সমীকরণে আমরা দেখতে পাচ্ছি কি এক্স এরও একঘাত, ওয়াই এরও একঘাত, জেড এরও একঘাত, আবার কিন্তু তিনজনের কোথাও এরকম গুণ বা এরকম কিছু নেই। তো একে কি বলে না এক্স, বা এটাকে আমরা কি বলবো যে এটা হলো কিনা রৈখিক সমীকরণ। যখন যখন এক্স ওয়াই জেড এর এক্স কমা ওয়াই কমা জেড এর রৈখিক সমীকরণ। রৈখিক সমীকরণ মানে কি সবারই একঘাত থাকবে। রৈখিক সমীকরণ মানে কি সবার এক, আমি লিখে দিচ্ছি, রৈখিক সমীকরণ মানে সমস্ত ভ্যারিয়েবল, ইংরেজি কি রে, সমস্ত ভ্যারিয়েবলই লিখে দিচ্ছি, সমস্ত ভ্যারিয়েবল মানে পরিবর্তনশীল চলরাশি, সমস্ত ভ্যারিয়েবলের এক ঘাত থাকবে এবং তারা আলাদা আলাদা থাকবে, আলাদা আলাদা থাকবে। এটা কেন লিখছি জানিস, এই রকম ল্যাঙ্গুয়েজ লিখলে তুই ভুলবি না, তারা আলাদা আলাদা থাকবে মানে প্রত্যেকটা যে চলরাশি আছে তারা সবাই এক ঘাতে থাকবে, কিন্তু তারা কখনো গুণে থাকবে না, আলাদা আলাদা থাকবে, গুণে বা ভাগে থাকবে না। দেখ বলবি যে তাহলে কি সব সময় এক্স ওয়াই জেড তিনটেই থাকবে, না মোটেও না। কোন কোন ক্ষেত্রে এক্স ওয়াই থাকতে পারে, সে সরল রেখাটা এক্স ওয়াই সমতলে হবে। কোন কোন ক্ষেত্রে ওয়াই জেড শুধু থাকতে পারে, এক্স নাও থাকতে পারে। তোরা এরকমও তো পড়েছিস এক্স সমান 3 সরল রেখা, পড়িসনি ক্লাস 9 বা 10 এক্স সমান 3 সরল রেখা, মানে কি শুধু এক্স আছে এখানে, এক্স সমান 3 সরল রেখা, ওয়াই সমান -4 সরল রেখা, তার মানে কি এখানে শুধু এক্স আছে। এক্স ওয়াই জেড এর মধ্যে যে কোনো একটা থাকলে হবে, দুটো থাকলেও হতে পারে, তিনটে থাকলেও হতে পারে, মিনিমাম একজনকে তো থাকতে হবে। বেশ, তো এবারে কথা হচ্ছে যে তোরা ক্লাস 10-এ এরকম পড়তিস না যে 2x প্লাস 3y সমান 6, x মাইনাস y সমান 4, সমীকরণ দুটিকে সমাধান করো, নাকি না? এরকম কোশ্চেন করেছি। এইখানে সমীকরণ দুটিকে সমাধান করো মানে কি, সমীকরণ দুটিকে সমাধান করলে এরকম লিখছি, সমীকরণ দুটিকে সমাধান করলে আমি এক্স এর একটা মান পাবো, ওয়াই এর একটা মান পাবো। আজকের আমি এখন কি বুঝলাম যে এগুলো একটা একটা সরল রেখার সমীকরণ, কেন এক্স এর একঘাত ওয়াই এর দ্বিঘাত আলাদা আলাদা আছে,
এক্স এর এক ঘাত ওয়াই এর এক ঘাত আলাদা আলাদা আছে, মানে এটা একটা সরল রেখা, এটা একটা সরল রেখা। এখন এই দুটি সরল রেখা হতে পারে কি, ধরো এই সরল রেখাটা এটা আর এই সরল রেখাটা ধরো এটা, এদের সমীকরণ করে আমি উদাহরণস্বরূপ ধরছি, আমি পেয়ে গেছি কত না এক্স সমান 2 ওয়াই সমান 1। আমি করিনি সমাধান, আমি উদাহরণস্বরূপ ধরেছি। তো এই 1,2 যে বিন্দুটা পাওয়া গেল, এই 1,2 বিন্দুটা অ্যাকচুয়ালি কি বলতো, এই দুটি সরলরেখার ছেদ বিন্দু। মানে তোরা যে সমীকরণ সমাধান করেছিস তোদেরকে কি বলতো, রৈখিক সমীকরণের সমাধান। চ্যাপ্টারের নাম এরকম ছিল না, রৈখিক সমীকরণ। কেন কেন কি এরা রেখার সমীকরণ, এরা সরল রেখার সমীকরণ বলে চ্যাপ্টারের নাম ছিল লিনিয়ার ইকুয়েশন, রৈখিক সমীকরণ এরকম ছিল। তো আশা করি এরকম চ্যাপ্টারের নাম ছিল। তো রৈখিক সমীকরণের সমাধান মানে আমরা এদেরকে অনেকভাবে সমাধান করেছিলাম, অপনয়ন পদ্ধতি, প্রতিস্থাপন পদ্ধতি, বজ্র গুণন পদ্ধতি, একই না? তো যাই করি না কেন, যে মানটা পাবো সেই মানটা হচ্ছে কি না এই দুটো সরলরেখার ছেদ বিন্দু। তো আমি এখানে লিখবো কি, সমীকরণ দুটিকে সমাধান করলে প্রদত্ত সরলরেখা দুটির ছেদ বিন্দু পাওয়া যাবে। প্রদত্ত সরলরেখা দুটির ছেদ বিন্দু পাওয়া যায়। তাহলে তোকে যদি আমি এখানে কোশ্চেন এখন বানিয়ে দিই যে প্রদত্ত সরলরেখা দুটির ছেদ বিন্দু নির্ণয় করো, প্রদত্ত সরলরেখা দুটির ছেদ বিন্দু নির্ণয় করো, মানে আমি তোকে কি বলতে চাইছি, দুটো সমীকরণকে সমাধান করে এক্স আর ওয়াই এর সরলরেখা, রৈখিক ইংরেজি দেখ লিনিয়ার, রৈখিক ইংরেজি কি লিনিয়ার ইকুয়েশন। তুই বলছিস যে সমস্ত রৈখিক সমীকরণ কি সরলরেখা হবে? অবশ্যই হবে। নামের ইংরেজি দেখ, বাংলা থেকে রৈখিক সমীকরণ, রৈখিক মানে কি রেখা, ইংরেজি দেখ লিনিয়ার মানে লাইন, বোঝা গেল? তো লিনিয়ার ইকুয়েশন নামটাই ওই জন্য। তাহলে এই দুজনকে একবার সমাধান করবি, তাহলে আমার সমাধানও হচ্ছে কি মনে আছে কিনা দেখা হয়ে যাবে, অপনয়ন পদ্ধতি, আর অঙ্কও হয়ে যাবে এখানে। বল অ্যান্সার কত এসছে, বলেছিস কত এসছে? বলছে এক্স এর মান 18/5, তাই তো? এটা এসছে 18/5, আর ওয়াই এর মান -2/5। সবার এটাই এসছে, সবার এটা এসছে? হ্যাঁ এটা এসছে সবার, ঠিকঠাক আছে। তাহলে আমি আর করছি না এখানে, ঠিক আছে? অপনয়ন পদ্ধতি করতে পারিস, যে কোনো পদ্ধতি, অপনয়ন পদ্ধতি ইজি হলো। এবারে আমরা দেখবো কি যে কোনো একটা সরল রেখা যদি দেওয়া থাকে তাহলে আমরা সেই সরল রেখাটার লেখচিত্র কি করে আঁকতে পারি সেটা একবার দেখছি, ঠিক আছে? বললাম তো দুটি সরল রেখার সমীকরণ দেওয়া আছে, এই দুটি সরল রেখার যে ইকুয়েশন তাদেরকে সমাধান করলে যে বিন্দু পাবো ওটাই হবে ওদের দুজনের ছেদ বিন্দু। যে কোনো দুটো ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, যে কোনো দুটো ম্যাথমেটিক্যাল ইকুয়েশন মানে আজকের দুজন সরল রেখা এসছে, তাহলে এদের যদি আমি সমাধান করি এটাই হবে এদের ছেদ বিন্দু। পরবর্তীকালে আমি যদি একটা বৃত্ত, শোন ভালো করে দেখে নে কি বলতেছি, ল্যাঙ্গুয়েজ আগে বুঝে নে। আজকের সরল রেখার ইকুয়েশন এসছে, তো কোনোদিন তোকে একটা বৃত্তের ইকুয়েশন দিয়ে দেবে, বৃত্তের ইকুয়েশন যাই হোক না কেন দিয়ে, একটা বৃত্তের ইকুয়েশন দিল আর একটা সরল রেখার ইকুয়েশন দিল, দুটো ইকুয়েশন দিল, দিয়ে বলল যে এই সরল রেখাটা বৃত্তকে কোথায় কোথায় ছেদ করেছে। তাহলে তোকে করতে হবে কি, যে দুজনকে সমাধান করতে হবে। সমাধান করলে যদি তুই দুটো বিন্দু পাস, মানে এক্স এরও দুটো মান, মানে এখানে একটা ধরো 2,3, এটা হচ্ছে ধরো 4,6, তাহলে তুই বলবি কি সরল রেখাটা বৃত্তটাকে দুটো বিন্দু ছেদ করেছে। যদি দেখিস বাই চান্স সরল রেখাটা বৃত্তকে একটা বিন্দু ছেদ করেছে, একটা বিন্দুতে বৃত্তকে ছেদ করা মানে কি হচ্ছে, ওই সরল রেখাটা স্পর্শক হচ্ছে। মানেটা কি দাঁড়ালো, যে কোনো দুটো ম্যাথমেটিক্যাল ইকুয়েশন সমাধান করা মানে ওরা কোথায় ছেদ করছে সেই বিন্দু বার করা। আশা করি বোঝা গেছে, তাই না? এবারে দেখ, যে কোনো সরল রেখার লেখচিত্র অঙ্কন, যে কোনো সরল রেখার
লেখচিত্র অঙ্কন, যে কোনো সরল রেখার লেখচিত্র অঙ্কন। লেখচিত্র, এই সরল রেখার লেখচিত্র অঙ্কন এও প্রচুর জায়গায় কাজে আছে। ডাইরেক্ট ক্লাস 11-12 এর কোশ্চেনও চলে আসে। যেমন দেখ, ফিজিক্সে তো অনেক ফর্মুলা আসবে, ইকুয়েশন আসবে, বলে দেবে এদের মধ্যে লেখচিত্র অঙ্কন করো। এবার যে ইকুয়েশন গুলো দুজনেরই একঘাত হবে তারা কি সরল রেখা, তাহলে সরল রেখার যেমন লেখচিত্র অঙ্কন করে সেরকমই লেখচিত্র আমাদেরকে অঙ্কন করতে হবে। ক্লাস 9-10 তোরা যে লেখচিত্র করেছিস সেখানে গ্রাফ পেপার ছিল, পয়েন্ট বসিয়ে বসিয়ে করা হতো। এখানে কিন্তু তোকে কোনো গ্রাফ পেপার দেবে না, তোকে কি করতে হবে, খাতায় এক্স অক্ষ ওয়াই অক্ষ টেনে লেখচিত্র অঙ্কন করতে হবে। একটা লেখচিত্র অঙ্কন করার জন্য আমাদের দুটো বিন্দু হলেই হয়ে যাবে। মানে সরল রেখা অঙ্কন করার জন্য দুটো যদি আমি কোনোভাবে বিন্দু পেয়ে যাই তাদেরকে জুড়ে দেবো, সরল রেখা হয়ে যাবে। এখন দুটো বিন্দু সব থেকে ভালো হচ্ছে একটা এক্স অক্ষের উপরে যদি বিন্দু পেয়ে যাই আর একটা ওয়াই অক্ষের উপরে যদি বিন্দু পেয়ে যাই তাহলে কাজ হয়ে গেল। ওখানে এক্স অক্ষের উপরে একটা বিন্দু, ওয়াই অক্ষের উপরে একটা বিন্দু পেয়ে গেলাম, তাদেরকে জুড়ে দিলাম, সরল রেখা হয়ে গেল। তো আমি এখানে একটা ইকুয়েশন লিখছি, ওটাই নিই, 2x + 3y = 6, এর লেখচিত্র অঙ্কন করতে বলেছে। আজ আমি যে পদ্ধতি বলছি, যত পদ্ধতি হয় তার থেকে সব থেকে সহজ পদ্ধতি হলো এটা। অনেক ভাবে করা যায়, সব থেকে সহজ পদ্ধতি এটাই এবং কম সময়ও যাবে। আমি কি বলছি যে দুটো বিন্দু আমার চাই, এক্স অক্ষের উপরে একটা বিন্দু চাই আর ওয়াই অক্ষের উপরে একটা বিন্দু চাই। একবার আমি কি করব, x = 0 বসাবো, দেখি 0 বসিয়ে কি হয়, 2 × 0 + 3y = 6, তাহলে 0 + 3y, 3y = 6, তাহলে y সমান কত হলো 2। মানে আমি একটা বিন্দু পেয়ে গেলাম কত, এদের দুজনকে সমাধান করে 0,2, একটা বিন্দু পেয়ে গেছি 0,2। দেন আরেকবার করব y = 0 বসিয়ে, বসা 2x + 3 × 0 = 6, তাহলে 2x = 6, x সমান কত হলো 3, তাহলে এদের দুজনকে করে আমি একটা বিন্দু পেলাম 3,0। 3,0 কোথায় হবে, 1 2 3 এরকম করে এইদিকে কোথাও পড়বে, এই বিন্দুটাই হলো কত 3,0। আমাদের এখানে গ্রাফ পেপার নেই যে পুরো 1 2, আমি দেখাবো যে এদিকে পড়ছে না এদিকে পড়ছে, এদিকে পড়ছে, বাস 0,2, তাহলে 0,2 1 2 এখানে কোথাও পড়বে, উপরে পড়ছে না নিচে পড়ছে ওটাই দেখার। 0,2 দুটো বিন্দুকে জুড়ে দেব, এটাই হলো সরল রেখা। গল্প শেষ। আজ থেকে যা ইকুয়েশন দেবে আমরা সরল রেখার লেখচিত্র এরকম করে। একবার অন্য কিছু বসালে তুই নিজেই সমস্যায় পড়ে যাবে, অন্য কিছু বসালেও হবে, কিন্তু আমি কেন ঝামেলায় যাব, অন্য কিছু বসিয়ে মান বার করা ইজি, নাকি একজনকে 0 বসিয়ে দিলে 0 হয়ে গেলে আমার আরো সহজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে একবার x0 বসাবো, একবার y0 বসাবো, বসিয়ে আমরা কি করব, দুটো বিন্দু পেয়ে গেলেই সরল রেখার লেখচিত্র হয়ে যাবে। এটা হয়ে যাওয়ার পরে আমি যে ইকুয়েশন দিচ্ছি সেটা তোরা করবি, x - y = 2 ছিল না, এই ইকুয়েশনটার লেখচিত্র অঙ্কন করবি। ওটা লিখে নেওয়ার পর আমি দুটো ইকুয়েশন দিয়েছিলাম, প্রথমটা আমি করে দিচ্ছি, x - 4 ছিল, আচ্ছা 4 দিয়ে দিচ্ছি, 4 এর লেখচিত্র অঙ্কন করবি। প্রথমে ওটা টুকবি, তারপরে এর লেখচিত্র। তো এটাকে তাহলে কি হচ্ছে, y এর নিচের দিকে আর x এর ডান দিকে বিন্দু পাচ্ছিস, তাই তো? দেখ এরকম লিখে দেব, একবার x0, তাহলে -y = 4, y = -4, তাহলে কি হলো, একটা হচ্ছে কত 0, -4, আর একবার y = 0 করলাম তো x সমান কি হয়ে যাবে 4, তাহলে কি হলো আরেকটা বিন্দু হলো কত হলো 4,0, 4,0, এই তো দুটো বিন্দু পেয়ে গেছি। এবার আমরা লেখচিত্র অঙ্কন করছি, এখানে কি হবে, এটা x অক্ষ, এটা y অক্ষ, x অক্ষ y অক্ষ, দেন একটা বিন্দু হচ্ছে 0, -4, মানে এদিকে কোথাও পড়বে 0, -4, আর এটা 4,0, 4,0, এই দুটো বিন্দুকে এটা সরল রেখা, ঠিক আছে।
এটা সরলরেখা। নেক্সট ই ভি সমান এইচ নিউ মাইনাস এইচ নিউ নট। এটা হলো আইনস্টাইনের আলোক তড়িৎ ক্রিয়া সমীকরণ। বেসিক ম্যাথমেটিক্স চলছে, আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণ। আমি তো লিঙ্ক করব ফিজিক্সের সাথে না, আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণ। এখানে বলেছে যে, এখানে কোশ্চেন হলো ভি হাইফেন নিউ লেখচিত্র অঙ্কন করো। মানে দেখ শোন, ভি হাইফেন নিউ লেখচিত্র মানে কি, ভি বরাবর কে থাকবে ওয়াই, মানে ওয়াই বরাবর কে থাকবে নিউ এন ই ইউ, এরকম নিউ বলে কম্পাঙ্ক। আমার বোঝার দরকার নেই যে ভি হচ্ছে বিভব, নিউ কম্পাঙ্ক আমার জানারই দরকার নেই। আমি এখানে ইকুয়েশন দেখছি, কি বলছি, এটা একটা আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণ। যখন ক্লাস 12 আমরা পড়বো তখন অটোমেটিকলি ইকুয়েশন জেনে যাব। আমি এখন চাইছি যে এর লেখচিত্র অঙ্কন করতে। দেখ আমি বলেছি ভি আর নিউ এর লেখচিত্র অঙ্কন করতে হবে, মানে ওয়াই বরাবর কে থাকবে ভি আর এক্স বরাবর কে থাকবে নিউ। এখানে বাকি যারা আছে মানে ভি আর নিউ কে বাদ দিয়ে কে ই এইচ আর নিউ জিরো বা নিউ নট, এরা সবাই ধ্রুবক, মানে সংখ্যার মতো। ই একটা নাম্বার হয়, এইচ একটা নাম্বার হয়, নিউ নট এখানে একটা ধ্রুবক। তার মানে দুজন চলরাশি, একজন ভি আর একজন নিউ। চলো লেখচিত্র অঙ্কন কর, কি হবে, ওয়াই বরাবর ভি এক্স বরাবর নিউ। হ্যাঁ, প্রথম যে থাকবে সে ওয়াই বরাবর। যদি তোকে বলে ভি হাইফেন আই লেখচিত্র, মানে বিভব প্রভেদ হচ্ছে ওয়াই বরাবর আর প্রবাহ মাত্রা এক্স বরাবর। যদি বলে আই হাইফেন ভি লেখচিত্র, মানে প্রবাহ মাত্রা ওয়াই বরাবর, বিভব প্রভেদ এক্স বরাবর। চলো দেখি, প্রথমে সেম প্রসেস। এখানে আমরা দেখব কি ভি হাইফেন নিউ লেখচিত্র মানে ওয়াই বরাবর হচ্ছে কি হবে ভি, ওয়াই বরাবর ভি, এদিকে দেখাবি, ওয়াই বরাবর ভি এক্স বরাবর নিউ। তো প্রথম প্রসেস হচ্ছে কি না, ভি কে জিরো করব। ভি কে জিরো করলে কি হবে, ই ভি মানে এটা হলো জিরো, ই ইন্টু জিরো, এইচ নিউ মাইনাস এইচ নিউ নট। ঠিক আছে, দেন আমি করব কিনা এইচ নিউ নট সমান এইচ নিউ, এইচ এইচ কেটে গেলে তাহলে নিউ সমান নিউ নট হলো। ভ্যারিয়েবল কে নিউ এক্স বরাবর, তাহলে এক্স এর আমি যে নিউ নট পেয়েছি এটা পজিটিভ দেখাচ্ছে, মানে এই দিকে কোন একটা বিন্দু হবে, এক্স এর পজিটিভ মান দেখাচ্ছে, মানে এই দিকে একটা বিন্দু হবে। তো এই বিন্দুটা কত হবে, নিউ নট কমা জিরো। এই বিন্দুটা হবে কিনা নিউ নট কমা জিরো। তাহলে এক্স এর মান পজিটিভ আসছে। আমার এখানে এই লেখচিত্র অঙ্কন করার মেন প্রসেস কি জানিস, এক্স পজিটিভ না নেগেটিভ। পজিটিভ হলে এই দিকে কোথাও কাট করবে, নেগেটিভ হলে এই দিকে কোথাও কাট, বাস ওটাই দেখা। আবার যদি কোনো সরলরেখাকে অ্যানালিসিস করতে বলে যে কোথায় ছেদ করবে, ওগুলো তো আমরা পরবর্তীকালে আরো দেখবো পরে। সেটা হচ্ছে কত, নিউ জিরো হলো এক্স এর মান আর ওয়াই এর মান কত জিরো, হয়ে গেছে। বেশ, এর কি করব, এটা হয়ে গেল। দেন এবার কি করব, নিউ এর মান জিরো বসাবো, নিউ সমান জিরো হলে। বাকি করছি, নিউ সমান জিরো হলে এখানে কি হবে, এটা হবে ইভি সমান এটা জিরো মাইনাস এইচ নিউ নট, তাই না? আচ্ছা, কি দরকার আমার, ভি দরকার, ইভি সমান মাইনাস এইচ নিউ নট। তাহলে ভি সমান কত, মাইনাস এইচ নিউ নট বাই ই। একটা ঋণাত্মক নাম্বার এসছে, মানে কি ওয়াই অক্ষের নিচের দিকে আসবে না, এইখানে কোথাও আসবে। এটাকে কি লিখবো, জিরো কমা মাইনাস এইচ নিউ নট বাই ই। দুটো বিন্দুকে জুড়ে দিলে এটা হয়ে যাবে কি সরল লেখচিত্র। এক্স পজিটিভ এসছে, ওয়াই নেগেটিভ এসছে, বাস এইটুকুই। বোঝা যাচ্ছে কি একদম?
এবারে হেডিং লিখবি সরল রেখার নতি কোণ, অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন। নতি কোণ কি? সরল রেখার নতি কোণ অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন। সরল রেখার নতি কোণ অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন। লেখ কোন সরল রেখা লিখবি সবাই। কোন সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের থেকে, কোন সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের থেকে ঘড়ির কাঁটার বিপরীতে, কোন সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের থেকে ঘড়ির কাঁটার বিপরীতে যে কোণ করে। কোন সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের থেকে ঘড়ির কাঁটার বিপরীতে যে কোণ করে তাকে ওই সরল রেখার নতি কোণ বলে। তাকে ওই সরল রেখার নতি কোণ বলে। তাকে ওই সরলরেখার নতি কোণ বলে। ঠিক আছে, তো আমি এখানে কিছু কিছু সরলরেখা প্রথমে লিখে নিচ্ছি। আমি এদের নতি কোণ লিখব। প্রত্যেকটা নতি কোণ আমি লিখবো আগে, এরকম করে নিয়ে নি। এতগুলো আমি নিয়েছি। ঠিক আছে, এক্স অক্ষ, পাই অক্ষ, এক্স অক্ষ, প্রত্যেকবারে আমি নতি কোণ লিখবো বলে আমি অনেকগুলো নিয়েছি। ঠিক আছে, বেশ, এক এক করে দেখাচ্ছি। প্রথমে দেখ, আমি বলেছি এক্স অক্ষের ধনাত্মক দিকের থেকে ঘড়ির কাঁটার বিপরীতে যত কোণ করে। এই সরল রেখাটা এক্স অক্ষকে যেখানে ছেদ করেছে সেই বিন্দুটা আগে দেখ। ঠিক আছে, সরল রেখাটা এক্স অক্ষকে এখানে ছেদ করেছে, বল এক্স অক্ষের ধনাত্মক দিক কোনটা? এটা আরো দিলি। এক্স অক্ষের ধনাত্মক দিকের থেকে সরল রেখাটাকে ঘড়ির কাঁটার, মানে এক্স অক্ষের ধনাত্মক দিকের থেকে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরতে হবে। দেখ ঘড়ির কাঁটা কিরকম ঘোরে? এরকম করে। ঘড়ির কাঁটা এরকম করে ঘোরে। ঘড়ির কাঁটার বিপরীতে মানে কি? উল্টো দিকে আমাকে ঘুরতে হবে, তাই না? তো ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরলে এই কোণটাই হবে কি? নতি কোণ। একই না? এক্স অক্ষের ধনাত্মক দিকের থেকে সোজা, এই কারণে তোকে ক্লিয়ার কাট ওই যে দুটো ল্যাঙ্গুয়েজ লিখেছি না, এক্স অক্ষের ধনাত্মক দিকের থেকে ঘড়ির কাঁটার বিপরীতে যে কোণ করে, ওই ক্লিয়ার কাট কথা যদি না বলা হয় তুই সবসময় গোলাবি, তাই না? এমনি অন্যান্য বইতে দেখবি লেখা আছে কোন সরল রেখা এক্স অক্ষের সহিত যে কোণ করে তাকে বলে নতি কোণ। এক্স অক্ষের সহিত তো অনেক দিকে কোণ করা যেতে পারে, তাই না? আচ্ছা, নেক্সট, এই সরল রেখাটা এক্স অক্ষকে কোথায় ছেদ করেছে? এখানে। এক্স অক্ষের ধনাত্মক দিক কোনটা? এটা। এর থেকে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরতে হবে, তাহলে এটা হবে কি না? নতি কোণ। একদম, এটা হবে কি? নতি কোণ। আচ্ছা, এই সরল রেখাটা না, এই সরল রেখাটা এক্স অক্ষকে মেলেনি। মেলেনি তো কি হয়েছে? আমি টেনে মিলিয়ে দেবো এখানে, হয়েছে? মিলিয়ে দিলাম। আচ্ছা, তারপরে যদি কোনো সরল রেখা না মেলে টেনে মিলিয়ে দিতে হবে। ঠিক আছে, একটু বাড়িয়ে দিলাম। আচ্ছা, বাড়িয়ে যদি দিই, কোথায় ছেদ করেছে? এই যে এখানে, তাই তো? এখানে ছেদ করেছে। এক্স অক্ষের ধনাত্মক দিক কোনটা? এটা। তার থেকে ঘড়ির কাঁটার বিপরীতে, মানে এটাই হলো কোণ থিটা। ঠিক কিনা? বেশ, হ্যাঁ, সব করা যাবে। পৃথিবীতে অসম্ভব বলে কিচ্ছু নেই, সব বাড়িয়ে দেয়। চলো এবার দেখ, এইখানে এক্স অক্ষকে কোথায় ছেদ করেছে? এখানে। ঘড়ির এক্স অক্ষের ধনাত্মক দিক কোনটা? এদিকে।
এদিকে এক্স অক্ষের ধনাত্মক দিক, তার সঙ্গে ঘড়ির কাঁটার বিপরীতে, মানে এটা হলো থিটা। হয়েছে? পরেরটাকে কি করব, এটা তো এক্স অক্ষ না, একে আমি কি করব, এরকম করে বাড়িয়ে দেব। হয়ে গেল, বাড়িয়ে দিলাম এরকম করে। হয়েছে? দেন বল এক্স অক্ষের ধনাত্মক দিক কোনটা, এটা, তার সঙ্গে ঘড়ির কাঁটার বিপরীত দিক মানে এটা, সেটা অসম্ভব বলে কিছু নেই, তাই না? বেশ, যদি কোনো সরল রেখা এক্স অক্ষের সহিত সমান্তরাল হয়, তাহলে সে এক্স অক্ষের সাথে কত কোণ করেছে, 0 ডিগ্রি। দুজন সমান্তরাল মানে কত কোণ করেছে, 0 ডিগ্রি। তাহলে কি লিখবো, এক্স অক্ষের সমান্তরাল সরল রেখা, এক্স অক্ষের সমান্তরাল সরল রেখা সমান্তরাল সরল রেখার নতি কোণ সমান 0 ডিগ্রি। আচ্ছা, আর একটা থাকলো কি, ওয়াই অক্ষের সমান্তরাল, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখা এক্স অক্ষের সাথে কত কোণ করবে, 0 ডিগ্রি, সরি 90 ডিগ্রি। ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখার নতি কোণ সমান কত হবে, 90 ডিগ্রি। ব্যাস, ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার নতি কোণ কত হচ্ছে, 90 ডিগ্রি। ক্লিয়ার? ঠিক আছে, পরে হেডিং লিখে রেখে দিচ্ছি শুধু নতি, যাকে আমরা স্লোপ বলি, স্লোপ। এটা থেকে পরের দিন কন্টিনিউ করব। সরলরেখার আরো ইকুয়েশন হবে, সরলরেখার ইকুয়েশন কই, আমরা তো ইকুয়েশন দেওয়া থাকলে লেখচিত্র করেছি, কিন্তু ইকুয়েশন বানানো তো শিখিনি না। পরের দিন আমরা ইকুয়েশন বানানো শিখবো, নতি। হ্যাঁ, আমরা আজকের কি করেছি, কোন একটা যদি ইকুয়েশন দেওয়া থাকে তার লেখচিত্র করেছি, কিন্তু ইকুয়েশন বানানো তো শিখিনি, সরলরেখার ইকুয়েশন কিভাবে বানাবো। এবার যে থাকবে, ভালো করে রিভিশন করবি, পরে পরীক্ষা হবে বলে দিলাম। হ্যাঁ, এই পর্যন্ত থাকছে।